হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ থার্ড ইয়ার অ্যাকাউন্টিং এবং বিবিএ ফোর্থ ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার 2 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই সাবজেক্টে চ্যাপ্টার আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস এই চ্যাপ্টারে জাতীয় বিশ্ববিদ্যালয় যে সিলেবাস দিছে এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা 5টা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাট হচ্ছে ক্যাপিটাল বাজেটিং নর্মাল, যেটা আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ছিলাম। 2 নাম্বার ফরম্যাট হচ্ছে সার্টেনলি ইকুইভ্যালেন্ট, এটা আমাদের সম্পূর্ণ নতুন। 3 নাম্বার ফরম্যাট হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটা আমরা প্রিন্সিপাল অফ ফিনান্সে পড়ছিলাম। 4 নাম্বারটা হচ্ছে ডিসিশন ট্রি, এটা সম্পূর্ণ নতুন। 5 নাম্বার হচ্ছে ক্যাপিটাল অ্যাসেস প্রাইসিং মডেল, এটাও নতুন। তাহলে টোটাল এই 5টা ফরম্যাট এই চ্যাপ্টারকে বন্টন করছি। তো এই 5টা ফরম্যাটে থেকে যে কোনো ফরম্যাট থেকে যে কোনো সময় প্রশ্ন আসে, অতএব বলা যাবে না স্যার কোন ফরম্যাটটা বেশি ইম্পর্টেন্ট। প্রাথমিক অবস্থায় শেখার সময় আমরা সবগুলো শিখব, এরপরে ফাইনাল পরীক্ষার আগে তোমাদের কমিয়ে দেব। তো যেহেতু এখানে 5টা ফরম্যাট, আমরা 5টা ফরম্যাট তোমাদের করাবো। এই ফরম্যাট থেকে এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2016 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি এখানে দিছি। দেখতেছি যে 2016 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন দিছে, 2017 সালে পার্ট বিতে একটা প্রশ্ন, পার্ট সিতে একটা প্রশ্ন দিছে। 2018 সালে পার্ট বিতে একটা, পার্ট সিতে 2টা প্রশ্ন দিছে। 2019 সালে পার্ট সিতে একটা প্রশ্ন, 2020 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন। 2021 সালে পার্ট সিতে 2টা প্রশ্ন। 2022 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন। 2023 সালে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো দেখতেছি প্রায় প্রত্যেক বছরই পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসে, আবার কিছু কিছু সময় পার্ট সিতে 2টা চলে আসে। অতএব এই চ্যাপ্টার গুরুত্ব আমাদের সবাইকে দিতে হবে। এই অ্যানালাইসিসটা হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের অ্যানালাইসিসটা আমি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে শিটে দিয়ে দিব। তো আশা করি অ্যানালাইসিসটা দেখে আপনারা বুঝতে পারছেন যে এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট। তো আজকে আমরা যেহেতু প্রথম ক্লাস, এর জন্য আমরা ফরম্যাট 1 নিয়ে আলোচনা করব। ফরম্যাট 1 আগে বেসিক আলোচনা করব, এরপর আমরা 2-1টা অঙ্ক শুরু করব। তো ক্যাপিটাল বাজেটিং অঙ্ক করার জন্য শুরুতেই যে কোনো কিছু করার জন্য আমাদের শুরুতে 3টা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে এনসিইউ বের করা। এনসিইউর ফুল মিনিং হচ্ছে নিট ক্যাশ আউটলে, যার বাংলাকে আমরা বলি প্রারম্ভিক বিনিয়োগ বা প্রারম্ভিক মূলধন। তাহলে এনসিইউর ফুল মিনিংটা কি একটু বলেন তো দেখি সবাই। Need cash outlay. নিট ক্যাশ আউটলে, যার Outlay. বাংলা কি প্রারম্ভিক বিনিয়োগ। এখন এই নিট ক্যাশ আউটলেট আমরা বের করব কিভাবে? নিট ক্যাশ আউটলেটটা বের করার সূত্র হচ্ছে পারচেস প্রাইস, অর্থাৎ সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আমরা আনুষঙ্গিক খরচ কী করব, যোগ করব। আনুষঙ্গিক খরচগুলি কি কি? ইম্পোর্ট ডিউটি, ক্যারিং কস্ট, ইনস্টলেশন কস্ট, এই 3টা হচ্ছে আমাদের আনুষঙ্গিক খরচ, অর্থাৎ ক্রয় করার সাথে যে খরচগুলি জড়িত। তাহলে সম্পত্তি ক্রয় মূল্যের সাথে এই আনুষঙ্গিক খরচ যোগ করা হবে টোটাল কস্ট, আর টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করা হবে হচ্ছে এনসিইউ। তাহলে এনসিইউর সূত্র কি? এনসিইউর সূত্র হচ্ছে টোটাল কস্টের সাথে কি যোগ করব আমরা? Working capital. ওয়ার্কিং ক্যাপিটাল। অ্যান্ড টোটাল কস্ট কীভাবে বের করব? সম্পত্তি ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে টোটাল কস্ট। এখন কিছু কিছু প্রশ্নে দেখবা শুধুমাত্র সম্পত্তি ক্রয় মূল্য দিয়ে আছে, আনুষঙ্গিক খরচ দেওয়া নাই। তাহলে পারচেস প্রাইসকে আমরা ধরবো হচ্ছে টোটাল কস্ট, আর টোটাল কস্টের সাথে ওয়ার্কিং ক্যাপিটাল যোগ করে কী হবে? NCO. এনসি। আবার কিছু কিছু প্রশ্নে দেখবা শুধুমাত্র সম্পত্তি ক্রয় মূল্য দিয়ে আছে, আনুষঙ্গিক খরচও দেওয়া নাই, ওয়ার্কিং ক্যাপিটালও দেওয়া নাই। তাহলে সম্পত্তি ক্রয় মূল্যই হবে ওই অঙ্কের জন্য কি? NCO. এনসি। তাহলে এনসিওটা কি ক্লিয়ার সবাই আমরা? এবারে 2 নাম্বার স্টেপে আমরা বের করব হচ্ছে অ্যানুয়াল ডিপ্রিসিয়েশন। এই ডিপ্রিসিয়েশনে আমাদের টোটাল 5টা পদ্ধতি আছে, এর মধ্যে আমরা স্ট্রেট লাইন মেথডটা এখানে অ্যাপ্লাই করব। তো স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন বের করে আমরা সূত্র জানি টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে এই যে ডিপ্রিসিয়েশনের যে সূত্রটা লিখলাম, এটা কোন মেথডের সূত্র আমরা লিখছি একটু বলেন তো দেখি। Straight line. স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মেথডের ক্ষেত্রে অবশ্যই সবসময় কি হয়, প্রতি বছর সমান হয়। গুড। এরপর একটা স্টেপটা হচ্ছে, এটা আমাদের ফাইনাল স্টেপ, সেটা হলো কি সিএফবিটি বা সিএফএটি। এখন আমাদের প্রশ্নে 2টা আইটেম যে কোনো একটা থাকবে, নয় সিএফবিটি
অথবা CFAT অ্যান্ড CFBT মানে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স আর CFAT মানে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। আমাদের এই চ্যাপ্টারে যে কোনো অঙ্ক করার জন্য লাগবে হচ্ছে CFAT লাগবে। এখন প্রশ্ন হচ্ছে যে CFBT দিয়ে আছে নাকি CFAT দিয়ে আছে, আমরা চিনব কিভাবে? সেটা ডিপেন্ড করবে হচ্ছে ট্যাক্স রেট। প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে মনে করবো আমাদের কি দিয়ে আছে বলতে কি CFBT দিয়ে আছে, আর ট্যাক্স রেট যদি না দেওয়া থাকে তাহলে আমরা কি মনে করবো এটি দেওয়া CFAT আছে। দিয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে মনে করেন আমাদের প্রশ্নে ট্যাক্স রেট দিয়ে আছে, তাহলে কোনটা দিয়ে আছে? CFBT। এখন আমাদের অঙ্ক করার জন্য লাগবে CFBT, তাহলে BT থেকে আমাদের AT বের করতে হবে, আর BT থেকে AT বের করার জন্য আমাদের ঘর হচ্ছে 7টা। কয়টা ঘর? 7টা ঘর। প্রথমটা হচ্ছে ইয়ার, এরপর হচ্ছে CFBT, তারপর হচ্ছে ডিপ্রিসিয়েশন, এরপর EBT বের করবো কি CFBT থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে বের করবো EBT। এরপরে ঘরটা হচ্ছে ট্যাক্স, এই EBT উপর ট্যাক্সের যা তা ধরলে আমাদের ট্যাক্সের মান পাবো। এরপরটা হচ্ছে EAT মানে কি EBT থেকে ট্যাক্স বাদ দিলে পাবো EAT, আর EATর সাথে পুনরায় আবার এই ডিপ্রিসিয়েশন যোগ হবে কি CFAT। তাহলে CFAT বের করার যে সূত্র সেটা হচ্ছে কি EATর সাথে কি যোগ করবো আমরা? ডিপ্রিসিয়েশন। গুড। এখন এই যে আমি ছকটা করলাম, এই ছকটা হচ্ছে BT থেকে AT পর্যন্ত। এখন আমাদের প্রশ্নের মধ্যে যদি সরাসরি CFBT দেওয়া থাকে তাহলে কি এই ঘরগুলি করার কোনো প্রয়োজন আছে? না। নাই। ওকে, সবাইকে রেসপন্স করতে হবে, যারা চুপ করে রয়েছে তাদের কিন্তু রেসপন্স করতে হবে। হ্যাঁ, এখন আসি, তাহলে CFBT থেকে AT পর্যন্ত আমাদের 7টা ঘর করতে হয়। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের বেসিক কাজ, এই 3টা কাজ আমাদের সবসময় করতে হবে। এখন আমাদের প্রশ্নের যদি রিকোয়ারমেন্টের মধ্যে যদি প্রশ্নে পে ব্যাক পিরিয়ড চায়, PBP মানে কি পে ব্যাক পিরিয়ড, এটা যদি চায় তাহলে এই CFATর পরে অতিরিক্ত আরেকটা ঘর হবে, সেই ঘরের নামটা হচ্ছে C.CFAT। প্রথম C কথাটা মানে হচ্ছে কিউমুলেটিভ, আর CFAT ফুল মিনিং আমরা জানি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। ঠিক আছে, তাহলে পে ব্যাক পিরিয়ড যদি আমাদের প্রশ্নে চায় তাহলে CFATর পর অতিরিক্ত কয়টা ঘর করতে হবে? একটি ঘর। তাহলে টোটাল ঘর কয়টা হবে তখন? 8টা নাকি? ওকে। এরপরে প্রশ্নের মধ্যে যদি DPBP অর্থাৎ ডিসকাউন্ট পে ব্যাক পিরিয়ড চায় তাহলে এই CFATর পরে অতিরিক্ত আরো 3টা ঘর লাগবে। কয়টা ঘর লাগবে? 3টা। এক হচ্ছে ডিসকাউন্ট ফ্যাক্টর, DF মানে ডিসকাউন্ট ফ্যাক্টর, PB মানে প্রেজেন্ট ভ্যালু, আর C.PB মানে কিউমুলেটিভ প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে, তাহলে এই CFATর পরে অতিরিক্ত আমাদের পেব্যাক পিরিয়ডের জন্য হয় একটা, আর ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ডের জন্য কয়টা হয় বলো দেখি? 3টা। তাহলে মনে রাখেন আমাদের প্রশ্নের মধ্যে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, যদি প্রশ্নে পেব্যাক পিরিয়ড চাই তাহলে টোটাল কয়টা ঘর হবে? 8টা। এখন প্রশ্নের মধ্যে ট্যাক্স রেট দেওয়া আছে, পেব্যাক পিরিয়ডও চাইছে, আবার ডিসকাউন্ট পেব্যাক পিরিয়ড চাইছে, তাহলে কয়টা ঘর হবে? 11টি। 8টার সাথে অতিরিক্ত আরো 3টা। ঠিক আছে, আশা করি কয়টা ঘর হবে এই ঘর আমরা ক্লিয়ার। এই একটা প্রশ্নের মধ্যে সর্বোচ্চ 11টা ঘর হবে, মানে 11টা কলাম হবে, এর বেশি কখনো হবে না যে কোনো প্রশ্নে হোক। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে আমাদের কয়টা ঘর অঙ্কন করতে হবে। তাহলে এই 3টা ধাপ আমাদের ক্লিয়ার। এখন আমরা চলে যাব আমাদের সূত্রে। প্রশ্নের মধ্যে 1 নম্বর রুলে আমরা শিখবো যে পে ব্যাক পিরিয়ড অর্থাৎ PBP পে ব্যাক পিরিয়ড। এই পে ব্যাক পিরিয়ডের সূত্র হচ্ছে 2টা। একটা হলো CFAT যদি প্রতি বছর সমান দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে সূত্র হচ্ছে NCU ডিভাইডেড বাই অ্যানুয়াল CFAT। NCU রে অ্যানুয়াল CFAT দ্বারা ভাগ করলে আমরা কী পাবো? পে ব্যাক পিরিয়ড পাবো। আর CFAT যদি প্রতি বছর অসমান দেওয়া থাকে, অসমান মানে কি? প্রথম বছর মনে করো 2000, দ্বিতীয় বছর 3000, চতুর্থ বছর আবার 10,000, পঞ্চম বছর আবার মনে 1 লাখ, এরকম হলো, মানে অসমান যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পে ব্যাক পিরিয়ড সূত্র হচ্ছে এই যে বড়টা সূত্র হচ্ছে A প্লাস NCU মাইনাস C ডিভাইডেড বাই D। এখানে A কি, C কি, D কি এগুলো বোঝা দরকার নাই, যখন অঙ্ক যাব তখন আমি এটা বুঝিয়ে দিব। কথায় ক্লিয়ার? জি স্যার। আপাতত আপনাদের মনে রাখতে হবে পে ব্যাক পিরিয়ড সূত্র কয়টা বলেন তো দেখি? 2টা। সমান থাকলে NCU ডিভাইডেড বাই অ্যানুয়াল CFAT, আর যদি অসমান থাকে তাহলে বড়টা। মনে থাকবে এইটুকু কথা? জি স্যার। ওকে, আর কিছু মনে রাখার দরকার নাই পে ব্যাক পিরিয়ড সম্পর্কে আজকের জন্য।
2 নাম্বার সূত্রটা হচ্ছে পেব্যাক রেসিপ্রোকাল, যেটাকে আমরা PVR দ্বারা প্রকাশ করব। এটা যদি বের করতে বলে, এটা সূত্র দুইটা। প্রথম সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই পেব্যাক পিরিয়ড ইনটু 100। এখন এই সূত্রটা কখন বের করব? যখন আমি পেব্যাক পিরিয়ডের মান জানবো, এরপরে পেব্যাক রেসিপ্রোকাল বের করতে বলবে, তখন আমি প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার কথা? জি স্যার। আর যদি পেব্যাক পিরিয়ড না বের করি, তখন সেক্ষেত্রে আমাদের পেব্যাক রেসিপ্রোকালের সূত্র, এই যে সূত্রটা ডাইরেক্ট অ্যাভারেজ ইএটি ভাগ এনসিউ ইন্টু 100। তাহলে পেব্যাক রেসিপ্রোকালের সূত্র আমরা কয়টা পড়লাম? দুইটা। ওকে, মনে রাখেন। 3 নাম্বারটা হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, যেটাকে আমরা ARR দ্বারা প্রকাশ করব, যার অরিজিনাল যে সূত্রটা সেটা হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই এই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট ইন্টু 100। অ্যান্ড এই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের করার সূত্র হচ্ছে এনসিউ প্লাস স্যালারি ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ হচ্ছে 2। আর অ্যাভারেজ ইএটি বের করার জন্য আমাদের প্রশ্নে যে ইএটি দেওয়া থাকবে, সবগুলো ইএটিকে যোগ করে ওই কয়টা বছর দ্বারা কী করবো, আমরা ভাগ করব। ঠিক আছে? তো এখানে যেহেতু দুইটা আইটেম, এই জন্য এটাকে আমরা একটা সমন্বিত একটা সূত্র লিখি। তাহলে ARR এর সূত্র আপনারা এখন থেকে বলবেন, সেটা হচ্ছে অ্যাভারেজ ইএটি ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, না বললে সরাসরি অ্যাডভান্স ইনভেস্টমেন্ট সূত্রটা বলবো। সূত্র কি? এনসিউ প্লাস স্যালারি ভ্যালু প্লাস ওয়ার্কিং ক্যাপিটাল ভাগ হচ্ছে 2 ইন্টু কি বলো দেখি 100। তাহলে এই সূত্রটা অ্যাভারেজ AR এর সূত্রটা আমরা এটা বলবো, মনে থাকবে? জি। ওকে, এবার রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর সূত্র হচ্ছে অ্যাভারেজ ইএটি ভাগ এনসি ইন্টু 100। অ্যাভারেজ ইএটি ভাগ এনসি ইন্টু কি 100, এটা হলো রিটার্ন অন ইনভেস্টমেন্টের সূত্র। আর 5 নম্বর সূত্র হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ এনপিভি। এই এনপিভি সূত্র যদি সমান থাকে, ওই সিএফএটি যদি সমান থাকে, তাহলে সূত্র হচ্ছে এইটা। সূত্র হচ্ছে অ্যানুয়াল সিএফএটি সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই মাইনাস হচ্ছে এনসিও। যদি সমান থাকে তাহলে সূত্র হচ্ছে এইটা। আর যদি প্রতি বছর অসমান থাকে, তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে শিখবো না, আমরা শিখবো এখন ছকের মাধ্যমে। ঠিক আছে? তাহলে আপনাকে এইটুকু মনে রাখতে হবে, যদি সিএফএটি প্রতি বছর সমান হয় তাহলে সূত্র হচ্ছে এটা, আর যদি অসমান হয় তাহলে আমরা এনপিভিটা বের করব কার মাধ্যমে বলো দেখি? ছকের মাধ্যমে। কথায় ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এনপিভির সূত্র আমরা কয়টা জানলাম? দুইটা। পেব্যাক পিরিয়ড সূত্র কয়টা? দুইটা। এই দুইটা সূত্র শুধুমাত্র সমান এবং অসমানের ক্ষেত্রে সূত্র পরিবর্তন হয়, আর বাদ বাকি সকল কিছু সমান থাকলেও যা, অসমান থাকলে কি তাই। ক্লিয়ার? জি। এখন দেখেন, এই যে এনপিভি যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে সূত্রটুকু লিখছি, এইটুকুর যে মানটা, এই মানটাকে আমরা আলাদাভাবে বলবো টিপিভি। কি বলো দেখি? টিপিভি মানে কি? টোটাল প্রেজেন্ট ভ্যালু। ঠিক আছে? এই ছকের মাধ্যমে আমরা যে মানটা পাবো এটাকে আমরা কি? টিপিভি। আর এটা হলো এনসিও। তাহলে টিপিভি থেকে এনসিও বাদ দিলে কি পাই? এনপিভি পাই। আর 6 নম্বর সূত্র হলো প্রফিটেবিলিটি ইন্ডেক্স, যেটাকে আমরা পিআই দ্বারা প্রকাশ করি, যার সূত্র কি? টিপিভি ভাগ এনসি ইন্টু 100। আর নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র হচ্ছে এনপিভি ভাগ এনসি ইন্টু 100। তাহলে পিআই সূত্র এবং এনপিআই সূত্রের মধ্যে একটু পরিবর্তন, সেটা হলো পিআই ক্ষেত্রে আসে টিপিভি আর এনপিআই ক্ষেত্রে আসে কি? এনপিভি। ক্লিয়ার? জি। আর 8 নাম্বার যেটা, সেটা হচ্ছে সারপ্লাস লাইফ, যার সূত্র কি? নাম্বার অফ ইয়ার মাইনাস হচ্ছে প্রেব্যাক পিরিয়ড। অর্থাৎ অঙ্কটা যত বছরে থাকবে সেখান থেকে আমরা ওই যে প্রেব্যাক পিরিয়ড যেটা বের করব সেটা বাদ দিলে আমরা পাবো কি? সারপ্লাস লাইফ। এই টোটাল 8টা সূত্র আমরা দেখাইলাম। এই 8টা সূত্র আপনাদের কাজ হলো আজকে বা কালকের মধ্যে 8টা সূত্র একটু দেখবেন, মুখস্থ করার দরকার নাই। অঙ্ক এই সূত্র দেখলেই সূত্র দেখবেন এবং অঙ্কগুলো অটোমেটিক সূত্র আমাদের মনে পড়বে। আর সর্বশেষ যেটা, সেটা কি? ইন্টারনাল রেট অফ রিটার্ন। এটা টপিক আমরা আজকে করাবো না, এটা করাবো আমরা আগামী ক্লাসে। ইন্টারনাল রেট অফ রিটার্নটা এটা যদি পারি তাহলে মনে করবেন যে ফরম্যাট 1 আমার ক্লিয়ার। আর এটা যদি না পারি তাহলে মনে করবেন ফরম্যাট 1 এর মধ্যে এখনো পর্যন্ত কি আছে? গন্ডগোল আছে। তাহলে আমরা আজকে টার্গেট হচ্ছে যে 8টা সূত্র দেখলাম, এই 8টা সূত্রের মধ্যে আজকে যেটুকু আমাদের দরকার আমরা ওইটুকু নিয়ে আলোচনা করলাম। 8টা আমরা যতটুকু দরকার ততটুকু আমরা কিছু অঙ্ক করি। আমরা প্রত্যেকটা অঙ্ক করবো সিরিয়াল ওয়াইজ। তাহলে প্রথম যে অঙ্কটা আপনারা দেখতেছেন, এক্সারসাইজ 1। সবাই কি এক্সারসাইজ 1 দেখতেছেন? জি।
তো এক্সারসাইজ 1টা প্রশ্নে লেখা আছে কি দ্য সিটি কোম্পানি লিমিটেড হ্যাজ 2 প্রজেক্ট। তাহলে সিটি কোম্পানির দুইটা প্রজেক্ট আছে, প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি। তাহলে একটা প্রজেক্ট হচ্ছে এ আর একটা প্রজেক্ট কি বি। প্রশ্ন বলছে প্রজেক্ট এ রিকোয়ার্ড অ্যান ইনিশিয়াল আউটলে অফ টাকা 10 লক্ষ টাকা। প্রজেক্ট এর জন্য ইনিশিয়াল আউটলে মানে প্রারম্ভিক বিনিয়োগ, যেটাকে আমরা সরাসরি এনসিইউ দ্বারা প্রকাশ করি, ঠিক আছে। তাহলে এই অঙ্কে এনসিইউর মানটা সরাসরি দিয়ে আছে কত টাকা? 10 লাখ টাকা। অ্যান্ড দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো অফ টাকা 2,50,000 টাকা ইচ অফ দ্য নেক্সট 5 ইয়ার। বলছে যে প্রত্যেক বছর ক্যাশ ফ্লো হবে 2,50,000 টাকা করে, কয় বছর পর্যন্ত? 5 বছর। তাহলে 5 5 বছর। বছরে প্রতি বছরই 2,50,000 টাকা করে। তাহলে বলতো প্রতি বছরের টাকাটা কি সমান নাকি অসমান? সমান। 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 গুড। প্রজেক্ট বি এর জন্য ইনিশিয়াল আউটলে দিয়ে আছে 12 লক্ষ টাকা। তাহলে প্রজেক্ট বি এর জন্য এনসি কত? 12 লক্ষ টাকা। আর ক্যাশ ফ্লো দিয়ে আছে 2,80,000 টাকা। এইটা হচ্ছে পরবর্তী কয় বছর? 5 বছর। তাহলে দেখতেছি প্রজেক্ট এ এর টাকাটাও প্রতি বছর সমান, প্রজেক্ট বি এর টাকাটাও কি প্রতি বছর কি সমান। এখন এই 2,50,000 এবং 2,80,000 টাকা নয় সিএফবিটি হবে অথবা সিএফ কি হবে? এটি হবে, ঠিক আছে। এখন আমরা বুঝবো কিভাবে এটা সিএফবিটি না সিএফএটি? বলো তো দেখি, কার মাধ্যমে আমরা বুঝবো এটা? ট্যাক্স রেট যদি দেওয়া থাকতো তাহলে সিএফবিটি ভাবতাম, ট্যাক্স নেই সেহেতু সিএফএটি। গুড। ট্যাক্সের দেয়া থাকলে আমরা কি মনে করতাম? এটা সিএফবিটি। সিএফবিটি। আর ট্যাক্সের যেহেতু নাই এর জন্য আমরা কি মনে করব? এটা সিএফএটি। এখন আপনাকে প্রশ্ন করছে ইউজিং প্রেব্যাক পিরিয়ড। তাহলে প্রেব্যাক পিরিয়ডটা ব্যবহার করে বলছে হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ড ফর দ্য কোম্পানি। কোম্পানির জন্য কোন প্রজেক্টটা তুমি রিকমেন্ড করবা অ্যান্ড হোয়াই, কেন? এখন কমেন্ট আমরা পরে আসি, আগে আসি আমরা প্রেব্যাক পিরিয়ডটা বের করবো। এখন প্রশ্ন হচ্ছে প্রেব্যাক পিরিয়ড সূত্র হচ্ছে দুইটা, জানেন আপনারা, ঠিক আছে না? জি। বলেন তো দেখি। প্রথমটা সূত্র শিখেছিলাম যদি প্রতি বছর সিএফএটি সমান হয়, আর দ্বিতীয়টা শিখেছিলাম যদি প্রতি বছর সিএফএটি কি হয়? বলো দেখি। অসমান হয়। তাহলে আমাদের অঙ্কে কি সমান নাকি অসমান? সমান। সমান। তাহলে সমানের ক্ষেত্রে পেব্যাক সূত্র কি জানি আমরা? পেব্যাক পিরিয়ড ইকুয়াল এনসিও বাই অ্যানুয়াল সিএফএটি। আবার বলেন। পেব্যাক পিরিয়ড ইকুয়াল এনসিও বাই সিএফএটি, অ্যানুয়াল সিএফএটি। ওকে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা সূত্র যেটা বললেন ওইটা আমরা লিখলাম এনসিও ডিভাইডেড বাই অ্যানুয়াল সিএফএটি। এটা তো আমাদের দুই জায়গায় বের করতে হবে, প্রজেক্ট এ এর জন্য বের করতে হবে, প্রজেক্ট বি এর জন্য বের করতে হবে। আপনি চাইলে শখের মাধ্যমে করতে পারেন অথবা লিখতে পারেন ফর প্রজেক্ট এ। তারপর এ প্রজেক্টের জন্য আমাদের এনসিও কত দিয়ে আছে? 10 লাখ। যার সিএফএটি দিয়ে আছে কত? 2,50,000। 2,50,000। ওকে, তাহলে 10 লাখে 2,50,000 দ্বারা ভাগ করলে কত পাই? 4 ইয়ার্স। তাহলে প্রজেক্ট এ এর জন্য আমরা পেব্যাক পিরিয়ড পেলাম কত? 4 ইয়ার্স। প্রজেক্ট বি এর জন্য এনসিও হচ্ছে 12 লক্ষ টাকা আর সিএফএটি দিয়ে আছে 2,80,000। তাহলে ভাগ করলে পাবো 4.29 ইয়ার্স। ওকে, তাহলে প্রথম প্রজেক্টের বিনিয়োগকৃত টাকাটা, পেব্যাক পিরিয়ড মানে কি? বিনিয়োগকৃত টাকা উঠে আসতে যে সময় লাগে সেটাকে বলা হয় কি? পেব্যাক পিরিয়ড। তাহলে প্রথম প্রজেক্টের বিনিয়োগ করছে 10 লক্ষ টাকা, এটা বিনিয়োগকৃত টাকাটা ফিরে উঠাইতে সময় লাগবে 4 বছর। আর দ্বিতীয় প্রজেক্টের জন্য সময় লাগবে 4.29 বছর। এখন কোনটা ভালো? পেব্যাক পিরিয়ড মনে রাখবেন, পেব্যাক পিরিয়ড যার কম সেটা ভালো, আর পেব্যাক পিরিয়ড যার বেশি সেটা কি খারাপ। কারণ আমরা জানি বিনিয়োগকৃত টাকাটা যে যত আগে উঠাইতে পারবে তার জন্য কি ততই কি মঙ্গলজনক বা ভালো। এই জন্য প্রজেক্ট এ আমরা রিকমেন্ড করবো নাকি প্রজেক্ট বি রিকমেন্ড করবো? প্রজেক্ট এ এর পেব্যাক পিরিয়ডটা কি কম, এই জন্য আমরা এখানে লিখছি আই রিকমেন্ড প্রজেক্ট এ বিকজ ইট হ্যাজ এ শর্টার পেব্যাক পিরিয়ড দেন প্রজেক্ট কি বি। এই ইয়ার আপনি চাইলে লিখতেও পারেন নাও লিখতে পারেন। ক্লিয়ার কথা?
এই পর্যন্ত লিখলেই হবে। আর আমি অতিরিক্ত আরেকটুকু দিছি, এখানে লেখা আছে ইন্ডিকেটিং এ কুইকার রিটার্ন অন ইনভেস্টমেন্ট অ্যান্ড রিডিউস রিস্ক। বলছে যে এর বিনিয়োগিত টাকাটা দ্রুত চলে আসবে, যার ফলে কি রিস্কটা কি কমবে, ঠিক আছে, মানে ঝুঁকিটা কি কমবে। এই পরবর্তী এই ব্যাখ্যাটুকু আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনাকে প্রথমটুকু 100% কি দিতেই হবে। অ্যান্ড কমেন্টের ক্ষেত্রে আপনি যদি শুধু লেখেন যে প্রজেক্ট এ শুড বি রিকমেন্ড, এইটুকু লিখলেই হয়ে যাবো গা। বুঝতে পারছি কথা? জি জি স্যার। ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা 1 নম্বর জি, স্যার। অঙ্কে প্লেব্যাক পিরিয়ড শিখলাম সমানের ক্ষেত্রে নাকি অসমানের ক্ষেত্রে? সমানের ক্ষেত্রে। আমরা এই রিলেটেড আরেকটা অঙ্ক আছে, আমরা ওই অঙ্কটা একটু যাব। হ্যাঁ, আজকে আমরা একটু করব, এর পরবর্তী থেকে প্রত্যেকটা অঙ্ক আমরা যাব সমান, মানে সিরিয়াল ওয়াইজ যাব। তো দেখেন এখানে আমাদের আরেকটা অঙ্ক ছিল, অঙ্কটা একটু দেখাইতেছি, লাস্ট ক্লাসে আমরা দেখাইছিলাম। এই যে 7 নম্বর অঙ্কটা, 7 নম্বর অঙ্কটা কি সবাই দেখতেছেন? জি। এটা 2018 সাল ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আসছিল। এই যে এফএম মানে হচ্ছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। এটা পার্ট বি এর একটা প্রশ্ন। প্রশ্নে বলা আছে কি সনি কোম্পানি এস্টিমেটেড দ্যাট ইট ক্যান সেভ 28,000 টাকা এ ইয়ার ইন ক্যাশ অপারেটিং কস্ট ফর নেক্সট 10 ইয়ার। বলছে পরবর্তী 10 বছর সে প্রত্যেক বছর কত টাকা করে করবে, সেভ করবে 28,000 টাকা। এই 28,000 টাকা যেহেতু পরবর্তী 10 বছর প্রতি বছর সমান, তাহলে অঙ্কটা কি সমান হবে নাকি অসমান হবে? সমান। সমান। এখন প্রশ্ন আছে এই 28,000 টাকা এটা সিএফ বিটিও হতে পারে, আবার কি সিএফ এটি হতে, সেটা ডিপেন্ড করে কার উপরে? ট্যাক্সের উপরে। যেহেতু আমাদের প্রশ্নে ট্যাক্স রেট আছে কিনা আমরা একটু দেখি। বলছে ইফ বাই এ মেশিন কস্ট 1,10,000, যদি মেশিনের ক্রয় মূল্য 1,10,000 টাকা হয়, আমরা এনসিও বের করি মেশিনের ক্রয় মূল্যের সাথে আনুষঙ্গিক খরচ যোগ প্লাস কি ক্যাপিটাল বলো দেখি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল। তো মেশিনের ক্রয় মূল্য দেখে 1,10,000, বলছে নো রিসিডুয়াল ভ্যালু ইজ এক্সপেক্টেড, কোনো রিসিডুয়াল ভ্যালু নাই। অ্যাজিউম দ্যাট ইনকাম ট্যাক্স রেট ইজ অন অ্যাভারেজ 30% অফ এ ট্যাক্সেবল ইনকাম। তাহলে ইনকাম ট্যাক্স আমাদের প্রশ্নে কি দেওয়া আছে। তাহলে 28,000 টাকা কি বিফোর ট্যাক্স হবে নাকি আফটার ট্যাক্স হবে? বিফোর ট্যাক্স হবে। বলছে কম্পিউট দ্য প্লেব্যাক পিরিয়ড, এন্ড প্লেব্যাক পিরিয়ড যেহেতু অঙ্কটা প্রতি বছর সমান, তাহলে প্লেব্যাক পিরিয়ড সূত্রটা কি হবে? এনসিও বাই অ্যানুয়াল সিএফএটি। এনসিও ডিভাইডেড অ্যানুয়াল সিএফএটি। এখন প্রশ্ন আছে অ্যানুয়াল সিএফএটি, সিএফএটি তো আমাদের প্রশ্নে দেওয়া নাই, আছে কি সিএফবিটি নাকি? তাহলে বিটিকে আমাদের কি করতে হবে, এটি বানাইতে হবে। তাহলে যেহেতু বিটিকে এটি বানাবো, এর জন্য আমাদের স্টেপটা ফলো করতে হবে। প্রথম স্টেপে ক্যালকুলেশন অফ এনসিও। আমাদের প্রশ্নে সম্পত্তি কয় মূল্য আছে, আনুষঙ্গিক খরচও দেওয়া নাই, ওয়ার্কিং ক্যাপিটালও দেওয়া নাই। তাহলে এনসিও কত হবে? এনসিও 1,10,000। 1,10,000। 2 নম্বর স্টেপে আমরা বের করি ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন আমরা কোন মেথডে বের করি? স্ট্রেট লাইন মেথড। স্ট্রেট লাইন মেথড, যার সূত্র কি টোটাল কস্ট মাইনাস সেলফ ভ্যালু ডিভাইডেড কি ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ। তাহলে টোটাল কস্ট আমাদের প্রশ্নে ছিল 1,10,000, সেলফ ভ্যালু এখানে বলছে নো রিসিডুয়াল ভ্যালু। রিসিডুয়াল ভ্যালু যে কথা, সেলফ ভ্যালু একই কথা ছিল 0, আর ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর। তাহলে ভাগ করলে হয় কত, 11,000 টাকা। তাহলে ডিপ্রিসিয়েশনটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন যেহেতু আমাদের প্রশ্নে বিটি দিয়ে আছে, বিটি থেকে এটি পড়ার জন্য আমরা কয়টা ঘর করছিলাম, বলছিলাম কয়টা ঘর করতে হয়? 7টা। এখন ওই যে 7টা ঘর করছি, সেটা হচ্ছে অসমানের ক্ষেত্রে। কোন ক্ষেত্রে বলেন দেখি? অসমানের। কিন্তু আমাদের প্রশ্নটা কি অসমান নাকি সমান? সমান। এই সমানের ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে প্রথম বছরের জন্য যা হবে 10 নম্বর বছরের জন্য কি তাই। কথা কি বুঝতে পারছি? জি স্যার। এর জন্য ওই অসমানের ক্ষেত্রে যে 7টা ঘরে কাজ করতাম ওই কাজই করব, কিন্তু আমরা একটা ঘরে করব, কারণ যেহেতু প্রতি বছর টাকাটা কি সমান। এই জন্য আমরা লিখছি টেবিল ফর ক্যালকুলেশন অফ সিএফএটি। তাহলে প্রথমে ওইটার মধ্যে দিতাম ইয়ার, তো ইয়ার যেহেতু প্রতি বছর সমান হতো ইয়ারটা দেওয়া দরকার নাই। এরপরে দিতাম সিএফবিটি। তা আমরা সিএফবিটি আমাদের প্রশ্নে কত দিয়ে আছে, 28,000 টাকা দিয়ে আছে। সিএফবিটিতে আমরা ডিপ্রিসিয়েশনটা বাদ দিতাম, তাহলে লিখছি বিয়োগ ডিপ্রিসিয়েশন। বের করলাম কত, এখানে 11,000 টাকা। তাহলে 11,000 টাকা বাদ দিছি। তাহলে সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়েছে ইবিটি। ইবিটির পরে আমাদের বাদ দিতে হয় ট্যাক্সের। ট্যাক্সের ছিল কত পার্সেন্ট, 30%। তাহলে 17,000, 30%, 5,100 টাকা। তাহলে ইবিটি থেকে ট্যাক্স বাদ দেওয়া হয় ইএটি 11,900 টাকা। অ্যান্ড সিএফএটিটা বের করতাম কিভাবে, ইএটির সাথে কি যোগ বলেন যদি, কি
তাহলে ডিপ্রিসিয়েশন বের করছে 11, তাহলে এখানে 11,000 টাকা, তাহলে দুইটা মিলে হচ্ছে সিএফএটি হবে 22,000 কত টাকা, 900 টাকা। তাহলে বিটি থেকে যে এটি বের করলাম সমানের ক্ষেত্রে, এটা কি আপনারা সবাই ক্লিয়ার? জি স্যার। সবাই কি বুঝছেন? জি স্যার। কারো কোনো সমস্যা আছে? সমস্যা যদি থাকে অবশ্যই কথা বলতে হবে, যদি কথা না বলেন তাহলে কিন্তু সমস্যা বোঝা যাবে না। হ্যাঁ, ওকে, এবার আসি। তাহলে যেহেতু আমাদের সমস্যা নাই। সিএফ এটিও বের করা শেষ, আমাদের এনসিও জানি, এখন কি পেব্যাক বের করার ক্ষেত্রে কোনো বাধা আছে? না। না, তাহলে সূত্র কি? এনসিও ডিভাইডেড বাই কি? ওকে, তাহলে এনসিও ডিভাইড অ্যানুয়াল সিএফ। এনসিও আমাদের প্রশ্নে ছিল 1,10,10,000 আর অ্যানুয়াল সিএফএটি এখন বের করলাম 22,000 কত, 900 টাকা। তাহলে ভাগ করলে হয় 4.80 ইয়ার্স। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে 7 নম্বর অঙ্কটা কি পারবো? জি স্যার। ওকে, 7 নম্বর যেহেতু পাবো, 7 নম্বর অঙ্কের মতো আরো কিছু অঙ্ক আমাদের দেওয়া আছে কিনা একটু দেখি, না থাকলে আমরা এখানে রাখবো, আমরা নতুন একটা সূত্র দেখব। ওকে, 7 নম্বর অঙ্কের মতো আমাদের আরেকটা অঙ্ক আছে 11 নম্বরটা। 11 নম্বর অঙ্কটা কি দেখতেছেন সবাই? জি স্যার। অঙ্কটা একটু পড়েন, অঙ্কটা পড়েন, আমি কিছু প্রশ্ন করব। হ্যাঁ, বলেন এখানে আমাদের প্রজেক্ট কয়টা? দুইটা। প্রথম প্রজেক্টের জন্য 20,000 টাকা, এটা কার মান হবে? এনসিও। আর 5,000 টাকা সিএফএটি। সিএফএটি। কেমনে বুঝলা 5,000 টাকা সিএফএটি? ট্যাক্স নেই। ট্যাক্স রেট নেই, নাই। ট্যাক্স দেয়া নাই। গুড। প্রজেক্ট বি এর জন্য 25,000 টাকা কি হবে? এনসিও। এনসিও। আর 6,500 টাকা সিএফএটি। গুড। তাহলে এখন প্রশ্নে বলছে ইউজিং পেব্যাক পিরিয়ড মেথড হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ড ফর দ্য কোম্পানি। এটা কি এক নম্বর অঙ্ক হুবহু না অঙ্কটা? জি। জি স্যার। তাহলে পেব্যাক পিরিয়ড সূত্রটা এই অঙ্কের জন্য কি অ্যাপ্লাই করব? সমানের সূত্র অ্যাপ্লাই করব, এনসিও বাই অ্যানুয়াল সিএফএটি। এনসিও বাই অ্যানুয়াল সিএফএটি। ওকে, আমরা যখন কমেন্ট করব তখন কি পেব্যাক পিরিয়ড কি ছোটটা নিব না বড়টা নিব? ছোটটা নিব। নাম্বার কি ক্লিয়ার? জি। জি স্যার। 11 নম্বর অঙ্কটা আপনাদের কি থাকবে বলেন দেখি, বাসার কাজ থাকবে। ওকে, ক্লিয়ার আমার কথা? জি স্যার। জি স্যার। ওকে, আসেন আমরা 10 নম্বর অঙ্কটা একটু দেখি। এটা আমরা একটু ভালো করে সবাই একটু দেখব, মনোযোগ সহকারে খেয়াল করবেন। হ্যাঁ, যেহেতু সিমিলার অঙ্ক এর জন্য আমরা একটু এটা পড়াইতেছি, একটু মনোযোগ সহকারে খেয়াল করেন সবাই। বলা আছে যে স্টার রেসিডিয়েন্ট লিমিটেড ইজ কনসিডারিং টু মিউচুয়াল এক্সক্লুসিভ ইনভেস্টমেন্ট প্রপোজাল, দেয়ার এক্সপেক্টেড ক্যাশ ফ্লো স্ট্রিম আর গিভেন বিলো। এখানে প্রজেক্ট এর জন্য সব কিছু সুন্দর করে দেওয়া আছে। প্রজেক্ট এর জন্য এনসিও দিয়ে আছে 15,000 টাকা, সিএফবিটি দিয়ে আছে 5,000 টাকা, লাইফ দিয়ে আছে, ইউজফুল লাইফ দিয়ে আছে 5 বছর, ট্যাক্স রেট দিয়ে আছে কয় %? 40%। প্রজেক্ট বি এর জন্য এনসিও 18,000, সিএফবিটি 5,500, ইউজফুল লাইফ 6 বছর এবং ট্যাক্স রেট দিয়ে আছে কয় %? 40%। তাহলে সব কিছু সুন্দর করে দিয়ে আছে। প্রশ্নে বলছে আফটার কম্পিউটিং প্লেব্যাক পিরিয়ড, বলছে প্লেব্যাক পিরিয়ডটা কম্পিউটিং করার পরে বলছে দ্য কোম্পানি কম্পেয়ার RADR অ্যাজ ফলো। RADR মানে কি? RADR ফুল মিনিংটা ভালো করে সবাই মনে রাখেন, খাতার মধ্যে লিখে রাখেন, রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট। RADR মানে কি? রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট, মনে থাকবে? এই রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? আই যে কথা, RADR একই কথা, ঠিক আছে? প্রশ্নে বলছে যে প্লেব্যাক পিরিয়ডটা প্লেব্যাক পিরিয়ডটা বের করার পরে প্লেব্যাক পিরিয়ড যে মান হবে ওই মানের সাথে আমাদের RADR কম্পেয়ার করতে হবে। এইটার জন্য একটা টেবিল দেওয়া আছে, বলা আছে যে প্লেব্যাক পিরিয়ডটা যদি লেস দ্যান 1 ইয়ার, যদি 1 বছরে কম হয় তার জন্য আয়ের মান হবে 5%। প্লেব্যাক পিরিয়ডটা যদি 1 থেকে 3 বছরের মধ্যে হয় কোনো প্রজেক্টের জন্য, তার জন্য আয়ের মান হবে কত? 8 পয়েন্ট কয় %?
5%. আর পেব্যাক পিরিয়ড যদি কারো 3 বছর থেকে 5 বছরের মধ্যে হয় তার জন্য আয়ের মান হচ্ছে 12.50%। আর বলছে 5 বছর, এখানে বলছে অ্যাবাভ 5 বছরের উপরে যত বছর হোক তার জন্য কয় পার্সেন্ট? 15%. 15%। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে রিকোয়ার্ড ফাইন্ড আউট দ্য প্রফিটেবিলিটি প্রজেক্ট ফর দ্য রেস্টুরেন্ট অ্যাকাউন্ট অ্যাকর্ডিং টু কি এনপিভি, অর্থাৎ নিট প্রেজেন্ট অনুযায়ী বলছে যে কোন প্রজেক্টটা বেশি প্রফিটেবল, অর্থাৎ মুনাফা অর্জন বেশি হবে। তাহলে এনপিভির সূত্র আপনাদের কয়টা দেখাইছি? দুইটা। একটা সমান একটা অসমান। যেহেতু এই যে সিএফবিটি এটা 5 বছরের জন্য দেওয়া আছে, তার মানে প্রতি বছর 5,000 টাকা, আর বি নাম্বারে 5,500 টাকা 6 বছর, তার প্রতি বছরে কত? 5,500 টাকা। তার মানে অঙ্কটা কি শুরুর নাকি শেষের বলেন তো দেখি? সরি, অঙ্কটা কি সমান নাকি অসমান? কথা বুঝি নাই, এরকম করে কথা কে ভালো করে কথা বলো। সমান। ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছি। সমান। তাহলে প্রতি বছর অঙ্কটা কি সমান, এর জন্য আমরা এনপিভির সমানের সূত্রটা অ্যাপ্লাই করব। এন্ড প্রশ্ন হচ্ছে এনপিভির সমানের সূত্রটা আমরা কি জানি? আমরা এনপিভির সমানের সূত্র জানি অ্যানুয়াল সিএফএটি। দেখেন ভালো করে খেয়াল করেন, অ্যানুয়াল সিএফএটি ইন্টু 1 মাইনাস উপরে 1 ডিভাইডেড 1 প্লাস আই পাওয়ার এন ডিভাইডেড বাই আই মাইনাস কেএনসিও। অ্যান্ড এইটার মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা কি আয়ের মানটা। কার মান বলেন দেখি? আয়ের মান। আয়টা সম্পর্কে আমাদের এখানে ডিরেকশন আছে। পেব্যাক পিরিয়ড যদি 1 বছরে কম হয় তাহলে তার জন্য 5%, 1 থেকে 3 এর মধ্যে 8.5%, 3 থেকে 5 বছরের মধ্যে 12.5% এবং 5 বছর উপর হলে কয় পার্সেন্ট? 15%। এখন আমরা তো পেব্যাক পিরিয়ডের মান জানি না, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? পেব্যাক পিরিয়ডের মানটা বের করতে হবে নাকি? এখন পেব্যাক পিরিয়ড যেহেতু অঙ্কটা সমান, তাহলে পেব্যাক পিরিয়ড সূত্র কি? এনসিইউ ডিভাইডেড কি অ্যানুয়াল সিএফএটি। অ্যানুয়াল সিএফএটি। এখন সিএফএটি দিয়ে আছে প্রশ্নে, সিএফবিটি দিয়ে আছে, সিএফবিটি। তাহলে বিটি থেকে আমাদের এটি করতে হবে নাকি? তাহলে বিটি থেকে যখন এটি করতে হয় আমাদের 3টা ধাপে কাজ করতে হবে। প্রথম ধাপে আমরা কি বের করি? এনসিও। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এনসিইউটা আমাদের অঙ্কে সরাসরি কি দেওয়া আছে, তাহলে এনসিইউটা আমরা কাজ করলাম না। ওকে, আমরা এরপরে স্টেপে চলে যাব ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন বের করার সূত্র কি? টোটাল কস্ট মাইনাস সার্ভিস ভ্যালু বাই ইউজফুল লাইফ। গুড। তাহলে প্রথম প্রজেক্টে টোটাল কস্ট 15,000 টাকা, সেলফ ভ্যালু নাই, ইউজফুল লাইফ কয় বছর? 5 বছর। 5 বছর। লিখছি 15,000 মাইনাস 0 ডিভাইডেড 5 সমান 3,000। বি প্রজেক্টের জন্য টোটাল কস্ট 18,000, সেলফ ভ্যালু নাই, ইউজফুল লাইফ কয় বছর? 6 বছর। তাহলে 18,000 মাইনাস 0 সমান ডিভাইডেড 6 সমান 3,000। তাহলে দুইটা প্রজেক্টের ক্ষেত্রে ডিপ্রিসিয়েশন 3,000 টাকা বের করছি। এর মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। না স্যার। এখন ডিপ্রিসিয়েশনের পরবর্তী আমরা করি কি সিএফএটি। এখন সিএফবিটি থেকে এটি পর্যন্ত আমাদের 7টা করে, সেটাই অসমানের ক্ষেত্রে অঙ্কটা কি অসমান না সমান? সমান। এর জন্য আমরা একটা ছকের মাধ্যমে করব। সমান। তাহলে প্রজেক্ট এ এর জন্য একটা ছক, প্রজেক্ট বি এর জন্য একটা ছক। আগের অঙ্কে যেভাবে করছি এই অঙ্কটা সেম ভাবে। তাহলে প্রথমে সিএফবিটি দিব। সিএফবিটি আমাদের প্রথমটার জন্য দিয়ে আছে 5,000, দ্বিতীয়টার জন্য ছিল 5,500 টাকা। সিএফবিটিতে আমরা বাদ দিয়ে কি প্রথমে ডিপ্রিসিয়েশন। প্রথমটার জন্য এখানে বের করছি 3, দ্বিতীয়টা বের করছি কত? 3। তাহলে 3 3 দুই জায়গায়। তাহলে সিএফবিটি থেকে ডিপ্রিসিয়েশন বাদ দেওয়া হচ্ছে ইএটি, ইবিটি। ইবিটি 2,000, এখানে 2,500। ইবিটি থেকে বাদ দেবো কি ট্যাক্স রেট। ট্যাক্স রেট আমাদের প্রশ্নে দেখো এখানে প্রথমটার জন্য ছিল 40%, দ্বিতীয়টা কত পার্সেন্ট বলো দেখি? 40%। তাহলে উভয় ক্ষেত্রে 40, আমাদের এখানে ভুল আছে, ঠিক আছে? এখানে 30% হবে 40%, কিন্তু মান ঠিক আছে। 2,000 40% 800 টাকা, আর 2,500 40% 1,000 টাকা। তাহলে ইবিটিতে ট্যাক্স বাদ দেওয়া হলো প্রথমটার 1200, দ্বিতীয়টা কত? 1500। এন্ড ইবিটির সাথে পুনরায় কি যোগ করে সিএবিটি হবে? ডেপ্রিসিয়েশন। তাহলে 3,000 3,000 যোগ করলে 4,200, 4,000 কত? 500। তাহলে সিএফএটি এ প্রজেক্ট এবং বি প্রজেক্টে বের করছে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না স্যার। সিএফবিটিও জানি, আর আমাদের প্রশ্নে কি দিয়েছে? পেব্যাক পিরিয়ডে প্রশ্ন সরাসরি দিয়েছে। হ্যাঁ এনসিইউ সরাসরি দিয়েছে। হ্যাঁ পেব্যাক পিরিয়ড বের করতে কি কোনো সমস্যা হবে? না স্যার। তাহলে আমরা পেব্যাক পিরিয়ড সূত্র জানি এনসিইউ ডিভাইড সিএফএটি। তাহলে এনসিইউ প্রথমটার জন্য ছিল 15,000, সিএফএটি এখন বের করলাম 4,200, ভাগ করলে হবে 3.57 ইয়ার্স। দ্বিতীয়টার জন্য এনসিইউ ছিল 18,000, সিএফএটি বের করে 4,500, ভাগ করলে হবে 4 ইয়ার্স। তাহলে প্রথমটা 3.57 আর দ্বিতীয়টা কত? 4 ইয়ার্স। তাহলে এই পেব্যাক পিরিয়ডের মানের উপর ডিপেন্ড করবে আমাদের আয়ের মানটা কত হবে। বলেন তো দেখি, প্রথমটার ক্ষেত্রে 3.57,
তাহলে এই প্রজেক্টের জন্য আয়ের মান কোনটা হবে? 12.50%। আর দ্বিতীয় প্রজেক্টের জন্য আমাদের ইয়ার ছিল 4 ইয়ার্স, তাহলে এটার জন্য কত পার্সেন্ট হবে? 12.50%। দুইটার ক্ষেত্রে আমাদের যেহেতু 3 এবং 5 এর মধ্যে আছে, মানে 12.50, দুইটার ক্ষেত্রে 12.50। ক্লিয়ার কথা? জি স্যার। এখন আমাদের যেটা চাইছে এনপিভিটা আমরা বের করব। তাহলে এনপিভি সমানের ক্ষেত্রে আমরা যে সূত্র জানি ওই সূত্র লিখছি। অ্যানুয়াল CFAT সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i পাওয়ার n ডিভাইডেড বাই i মাইনাস NCO। তাহলে অ্যানুয়াল CFAT প্রজেক্টের জন্য অ্যানুয়াল CFAT বের করছে 4200 টাকা। 1 মাইনাস উপরে 1 নিচে 1 প্লাস i এর মান আপনারা বললেন দুইটার ক্ষেত্রে কত পার্সেন্ট? 12.5%। তাহলে 12.5 যদি 100 দ্বারা ভাগ করে হবে 0.125। n এর মান দুইটার ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে ছিল 5 বছর, তাহলে এখানে n এর মান হচ্ছে 5, নিচে i এর মান 0.125 মাইনাস প্রথমটার জন্য NCO ছিল 15000 টাকা। ক্লিয়ার কথা? জি স্যার। জি স্যার। সেম অ্যানুয়াল CFAT বের করছে 4500, আগে পরে সব ঠিক আছে, শুধু দ্বিতীয়টা ইয়ারটা কয় বছর হবে বলো দেখি? 6 বছর। 6 বছর। আর NCOটা হবে 18000 টাকা, যা প্রশ্ন ছিল তাই। এখন এইটা মানটা আমরা পুরোটা একসাথে ক্যালকুলেশন করব। সায়েন্টিফিক ক্যালকুলেটর কি কারো কাছে আছে? যদি থাকে তাহলে বের করা, যদি না থাকে তাহলে শুনেন। প্রথমে একের সাথে 0.125 আমরা যোগ করব। যোগ করার সমান দিয়ে পাওয়ার দিব 5, তারপরে 1 ভাগ অ্যান্সার 1 বিয়োগ অ্যান্সার ইন্টু 4200 সমান দিয়ে ভাগ দিব 0.125, দিলেই বের হবে 14954। আর মাইনাস NCO দিয়ে আছে 15000, এই দুইটার বিয়োগ ফল হচ্ছে মাইনাসে 46 টাকা। তাহলে NPV এর জন্য বের করলাম কত? 46 টাকা মাইনাসের। ঠিক আছে? প্রজেক্ট বি এর ক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশনটা আমরা একসাথে করব, পাবো 18242 আর NCO হচ্ছে 18000, তাহলে দুইটা বিয়োগ ফল হচ্ছে প্লাসের 242। তাহলে এ প্রজেক্টের জন্য পাইলাম -46 আর বি প্রজেক্টে পাইলাম হচ্ছে 242। এখন আমাদের কমেন্ট করতে বলছিল যে কি কমেন্ট করতে বলছিল যে কোনটা প্রফিটেবল, মানে কোনটা লাভজনক হবে। এখন প্রথমটার যেহেতু নেগেটিভ আর দ্বিতীয়টা পজিটিভ, তাহলে কোনটা ভালো হবে বলেন তো দেখি? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা, পজিটিভটা। পজিটিভটা। নরমাল কথা, একটা লস হয়েছে একটা লাভ হয়েছে, তাহলে অবশ্যই লাভটাই ভালো, প্রফিটেবিলিটি হবে। এখন প্রশ্ন হচ্ছে দুইটাই পজিটিভ, সেক্ষেত্রে কোনটা? দুইটা পজিটিভ যখন থাকবে তখন দুইটার মধ্যে দেখতে হবে কারটা বড়, যেটা বড় সেটাই ভালো। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটু বলেন তো দেখি আপনারা কিরকম পারেন। -2 একদম হচ্ছে -1, দুইটার মধ্যে কে ভালো বলেন তো দেখি? -1। হ্যাঁ, -1। বলেন তো -1 বড় না -2 বড়? -1 বড়। -1 বড়। গুড। এটা কিন্তু অনেকেই বলবো যে -2, তা কিন্তু না। ঠিক আছে? তো জাস্ট আপনাদের এটা একটু বেসিকটা ধরলাম যে কীরকম আপনারা জানেন। তাহলে দেখলাম যে প্রজেক্ট এর জন্য মাইনাস, প্রজেক্ট বি এর জন্য প্লাস। তাহলে আমরা কোনটা রিকমেন্ড করব? কোনটা আমাদের জন্য বেশি প্রফিটেবিলিটি হবে? প্রজেক্ট বি। তা আমরা জাস্ট কমেন্ট লিখছি প্রজেক্ট বি কি প্রফিটেবিলিটি। ঠিক আছে? জি স্যার। তাহলে 10 নম্বর অঙ্কটা কি বুঝতে পারছেন? জি স্যার। এই 10 নম্বর অঙ্কটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। এতক্ষণ যা বললাম এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক হচ্ছে 10 নম্বর। তাহলে আপনাদের কাজ কি কি? 10, 11 উপর থেকে হচ্ছে 8 নাম্বার, তাই না? 8 নাম্বার পড়ছিলাম না? 7 নাম্বার। সরি 7 এটা নাম্বার। 7 আর হচ্ছে 1 নাম্বার। এই 4টা অঙ্ক আপনারা সুন্দর করে যার যার অঙ্কগুলি সুন্দর করে খাতার মধ্যে করে আপনাদের যার যার হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে কি করবেন? সাবমিট করবেন। আমি আপনাদের এই কাজগুলি আগামী ক্লাসে দেখব। এরপর আমরা বিসমিল্লাহ করে সিরিয়াল থেকে শুরু করব, এক্সারসাইজ 2 থেকে শুরু করব। ঠিক আছে কথা? জি স্যার। আজকের রেকর্ড ক্লাস এখানে শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন।